ইশারায় তার ফ্রেন্ড জাহ্নবীকে ডাকছিল, কিন্তু সেও নিজের জায়গা ছেড়ে নড়তে পারছিল না। সে কিছু বুঝতে পারছিল না কি করা উচিত। জাহ্নবী যেখানে দাঁড়িয়েছিল সেখানেও একটা ঘূর্ণি তৈরি হয়, আর সে মাটির নিচে তলিয়ে যায়। নমিতা হাত বাড়িয়ে অনেক কষ্টে ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেখানেও এক ঘূর্ণিঝড় তৈরি হয়, আর মুহূর্তের মধ্যে তারা দুজনেই অদৃশ্য হয়ে যায়। নমিতা আর জাহ্নবী দুজনেই কলেজ লাইফ থেকে খুব ভালো বন্ধু। একসাথে ঘুরতে যাওয়া আর খাওয়া দাওয়া করাই ছিল ওদের প্যাশন, আর সেই প্যাশনকেই তারা বেছে নেয় নিজেদের ক্যারিয়ার হিসেবে। দুজনের একটা ইউটিউব চ্যানেল ছিল, যেখানে তারা বিভিন্ন জায়গার থাকা, খাওয়া এবং কালচার নিয়ে ভিডিও বানাতো আর ইউটিউবে আপলোড করত। জাহ্নবী, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গুজরাট, ওড়িশা, কাটার, কেরালা এই সবকটা জায়গা কভার করেছি। এবার কোথায় যাবার ইচ্ছে তোর? ইচ্ছের কি আছে, ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। এই হলো ইন্ডিয়ার ম্যাপ, চোখ দুটো বন্ধ কর আর হাত রাখ, যে জায়গার উপর তুই হাত রাখবি সেখানেই যাব দুজনে। জাহ্নবীর কথায় নমিতা চোখ বন্ধ করে রাজস্থানের জয়সালমীরের ওপর আঙুল রাখে। নমিতা ভীষণ এক্সাইটেড হয়ে যায় আর ভীষণ আনন্দ পায়। দুজনেই তারপরে পৌঁছে যায় রাজস্থানের জয়সালমীরে। সেখানকার থাকা, খাওয়া, কালচার সমস্ত কিছু কভার করে সন্ধেবেলায় তারা পৌঁছয় চৌপালে। সেখানে দুজন মানুষ বসেছিল। নমস্কার, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য এখানে এসেছি। জয়সালমেরের ব্যাপারে আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। এখানকার অজানা বা বিশেষ কিছু থাকলে আমাকে বলুন না। আরে এ হলো আমাদের অদ্ভুত জায়গা। এর প্রতিটা ধূলিকণায় বৈচিত্র্য, চারিদিকে পুরনো প্রাসাদ, আর প্রত্যেক প্রাসাদের নিজস্ব গল্প। এই গল্পের শেষ নেই। ক্যামেরা হাতে নিয়ে ওদের কথা রেকর্ড করতে করতে জাহ্নবী বলে, দাদা, আমাদের এমন কোনো ঘটনা বলুন যা আজ অবধি কেউ শোনেনি। এমন কোনো ঘটনা যার ব্যাপারে আপনি সবাইকে বলতে চান। এখানে তো এক একটা পা ফেলবে আর এক একজন রাজা মহারাজার কাহিনী শুনবে, যার সম্বন্ধে এখানে অনেকেই জানে। কিন্তু এখনো রীত রানীর মহলের ঘটনা অনেকেই জানে না। রীত রানীর মহল? এই রানীর ব্যাপারে তো আগে শুনিনি। উনি এর বেশি কিছু বলার আগে ওনার পাশে বসে থাকা ব্যক্তি ওনাকে চুপ করানোর উদ্দেশ্যে বলেন, এইবার চল, সারা রাতকে এখানেই বসে থাকবি, বাড়ি যাবি না নাকি? তারপর সেই ব্যক্তি নমিতার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা আসি কেমন, কাল সকালে দেখা হবে। নমিতা ওনাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। নমিতা জাহ্নবীর দিকে তাকিয়ে মুচকি হাসছিল। নমিতা, এবার কি করবি? কিছু একটা চলছে তোর মাথায়। এবার আবার কি? এখন আমাদের ডেস্টিনেশন রীত রানীর মহল, কিন্তু আমরা সেখানে পৌঁছবো কি করে? আগে যেমন সবাইকে জিজ্ঞেস করতে করতে যেতাম সেভাবে। কি যে বলিস না তুই! আজকের দিনে দাঁড়িয়ে গুগল ম্যাপের সাহায্যে আমরা কোথায় কোথায় পৌঁছে যাচ্ছি। মোবাইলে গুগল ম্যাপ অন কর। নমিতার কথায় জাহ্নবী নিজের মোবাইলে গুগল ম্যাপ অন করে আর তারপর রীত রানীর মহল খোঁজার চেষ্টা করে। লোকেশন অনুযায়ী সেই মহল এখান থেকে 4 কিলোমিটার দূরে ছিল। আরে, জায়গাটা এখান থেকে 4 কিলোমিটার দূরে বলছে। আশেপাশে তো কোনো ট্যাক্সিও দেখছি না। ওলা বুক করতেও সময় লাগবে। এক কাজ করি, চল কাল সকালে আসি। তাছাড়াও আমি ভীষণ ক্লান্ত। শোন, আজেবাজে কথা বলিস না। তুই যদি এখন আমার সাথে না যেতে চাস তাহলে হোটেলে যা। আমি আর যেভাবেই হোক না কেন ওই মহলে যাবই। জাহ্নবী নমিতার মাথা থেকে মহলের প্রসঙ্গ চেঞ্জ করতে বলে, শোন নমিতা, আমরা হলাম লাইফস্টাইল ব্লগার। খাওয়া দাওয়া, ফ্যাশন এগুলোই তো আমাদের ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া। তাই নতুন কিছু দেখানোর জন্য এতটা উতলা হোস না। এই শোন, সবসময় এত প্রফেশনালের মতো কথা বলিস না তো। এই রীত রানীর মহলের ব্যাপারে বলতে বলতে ওনারা দুজন যেভাবে থেমে গেলেন, তাই আমার মনে হচ্ছে ওই মহলে বিশেষ কিছু আছে, আর আমি সেই ব্যাপারটাই জানতে চাই। তোর আসার ইচ্ছে হলে আয়, না হলে যা। এই বলে জাহ্নবীকে ছেড়েই নমিতা এগিয়ে যায়। তারপর জাহ্নবীও অগত্যা মোবাইলে গুগল ম্যাপ অন করে নমিতার পিছন পিছন হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পরেই গুগল নিজের ডাইরেকশন চেঞ্জ করে দেয়। নমিতা, আমরা ভুল দিকে হাঁটছি। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের ডেস্টিনেশন অপোজিট ডিরেকশনে রয়েছে। জাহ্নবীর কথা শুনে নমিতা নিজের মোবাইল দেখে। ওর মোবাইলেও ততক্ষণে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। ওই ম্যাপ অনুযায়ী দুজনেই অপোজিট ডিরেকশনে হাঁটতে থাকে। আর একটু হাঁটতেই গুগল ম্যাপের লোকেশন আবার বদলে যায়। প্রত্যেকবার গুগল ম্যাপ নতুন নতুন ডাইরেকশন দেখাচ্ছিল। 2 পা হাঁটার পরেই দুজনে যেন আবার আগের জায়গাতেই ফিরে আসছিল। দুজনেই একে অপরকে অবাক হয়ে দেখছিল। মনে হচ্ছে আজ নেটওয়ার্কের খুব সমস্যা।
তাহলে এবার কি করব? ছোটবেলায় যা করতাম তাই করব। ইকির মিকির চামচিকির চামের কাটা মজুমদার। এইদিকে যাই, এই রাস্তাটাই ঠিক। এই বলে দুজন ওইদিকে চলতে শুরু করে। কিছুটা এগোতেই ওদের দেখা হয় এক বয়স্ক লোকের সঙ্গে, যাকে দেখতে বেশ অদ্ভুত ছিল, যার ছিল লম্বা চুল আর কোমর অবধি দাড়ি, চোখে মুখে অনেক বয়সের ছাপ। লাঠিতে ভর দিয়ে হেঁটে সে ধীরে ধীরে তাদের দিকেই এগোয়। কারা তোমরা, আর এত রাতে এইখানে কি করছো? বাবা, আমরা রীত রানীর মহলে যেতে চাই। শুনেছি ওখানে কিছু বিশেষ আছে। রীত রানীর মহল? এখানকার লোক ওই মহলের প্রসঙ্গে কথাও বলতে চায় না, আর তোমরা কিনা এখন তার উদ্দেশ্যে যাচ্ছ। ফিরে যাও, এক্ষুনি ফিরে যাও। বাবা, মনে হয় আপনি পাগল হয়ে গেছেন। আমাদের যেতে দিন। ওনার বারণ করার নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি কি বলবেন বাবা যে ওখানে যেতে আমাদের কেন বারণ করছেন? রীত রানী ছিল এখানকার রাজার সব থেকে প্রিয় রানী। তার থাকার জন্য রাজা আলাদা মহল তৈরি করে। তার সব সুবিধা সেখানে ছিল, কিন্তু রীত রানীকে রাজা শারীরিক সুখ দিতে পারত না। আর সেই কারণে রীত রানী রাজার সেনাপতির দিকে আকর্ষিত হয়। একদিন রীত আর সেনাপতি একই মহলে উপস্থিত ছিল। তখনই রাজা সেখানে চলে আসে। তাদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে রাজা প্রচন্ড রেগে যায়, আর ক্রোধের বশে সেই মহলে আগুন ধরিয়ে দেয়। রানীর বিয়োগে রাজাও আর বেশি দিন বাঁচতে পারে না, আর মৃত্যুর সময় সে এই মহলকে অভিশাপ দেয়, যদি কেউ এরপর ওই মহলে যায় সে আর জীবিত ফেরত আসতে পারবে না। রাজার সেই অভিশাপের কারণে এখন ওই মহলে আর কেউ যায় না। কথিত আছে প্রতি রাতে ওই মহল জীবন্ত হয়ে যায়, আর সেই রাতের ভয়ানক ঘটনাই বলতে থাকে। এসব কি আজেবাজে কথা? রাজা অভিশাপ দিয়েছিল, কিন্তু রাজাই তো বেঁচে নেই। তাহলে আর কিসের অভিশাপ? আমি এসব মানি না। এই বলে নমিতা আর জাহ্নবী মহলের দিকেই এগোতে থাকে। জাহ্নবী পিছনে তাকায়, কিন্তু সেই বয়স্ক লোককে ওখানে দেখতে পায় না। মহলের মধ্যে হাঁটতে হাঁটতে তারা দেখে সময়ের সাথে সাথে সেই সুন্দর মহল এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর আগুন লাগানোর কারণে চারিদিকে ঝুলকালি পড়ে আছে। দুজনেই মহলের মাঝখানে এসে পৌঁছলে জোরে কারো হাসির আওয়াজ শুনতে পায়, আর তার সাথে পায়ের নুপুরের শব্দ। কেউ যেন নেচে উঠেছে। কিন্তু এই সব অগ্রাহ্য করে জাহ্নবী নমিতাকে ক্যামেরা বার করতে বলে। জাহ্নবী ক্যামেরা অন করতেই নমিতা বলল, হাই গাইজ, আজ অবধি আমরা শুধু আপনাদের ফুড আর ফ্যাশনের ব্যাপারেই সবকিছু বলেছি, কিন্তু আজ আমরা একটা বিশেষ জায়গায় এসেছি। এই জায়গাটাকে রীত রানীর মহল বলে। এই মহলটা কিন্তু হন্টেড। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। হয়তো আমরা বিশেষ কিছু রেকর্ড করতে পারবো। এবার কি কি হয় সেটা দেখতে থাকুন। যেই না জাহ্নবী ক্যামেরা বন্ধ করে, অমনি মহলের রূপ বদলে যায়। একটা ছোট্ট ঝড় ওঠে, আর দুজনেই যেন পৌঁছে যায় সেই রীত রানীর যুগে, যেখানে দাসীরা ঘুরে বেড়াচ্ছে আর রানীকে দুজনে সাজাচ্ছে। তখনই এক দাসী গিয়ে রানীকে জানায়, সেনাপতি আপনার সাথে দেখা করতে চান। ওনাকে আমার মহলে নিয়ে এসো। চন্দ্রা, আজকের রাতটা বিশেষ হওয়া উচিত। নৃত্য এবং সঙ্গীতের আয়োজন করা হোক। রানীর আদেশে অনেকক্ষণ ধরে নৃত্য আর সঙ্গীতের অনুষ্ঠান চলতে থাকে। আর যখনই সেনাপতি ও রানী সেই কক্ষে প্রবেশ করে, তখনই রাজা সেখানে উপস্থিত হয়। নমিতা রাজাকে দেখে অবাক হয়ে যায়, কারণ রাজা অবিকল সেই বয়স্ক মানুষটির মতো দেখতে মহলের বাইরে, যার সাথে তাদের দেখা হয়। দুজনকে একসঙ্গে দেখে রাজা ক্রোধে মহলে আগুন লাগিয়ে দেয়। সারা মহল জুড়ে শুধুই শোনা যায় চিৎকার। প্রাণ বাঁচানোর চেষ্টায় লোকে পালাতে শুরু করে। কিছু জ্বলন্ত মানুষকে তারা তাদের চোখের সামনে দেখে। পুরো মহলে আগুন লেগে যায়। তারপর শুরু হয় এক ঘূর্ণিঝড়, আর তারা আবার বর্তমানে ফিরে আসে। জাহ্নবী, তুই দেখলি ওইগুলো কি হলো? স্বপ্ন নাকি বাস্তব কিছুই বুঝতে পারছি না। নমিতার কথায় জাহ্নবী কোনো উত্তর দেয় না, কারণ সে তখনও এক ঘোরের মধ্যে ছিল। ঠিক সেই সময় ঝড়ের গতি আরো বাড়ে। চারিদিকে সবকিছু উড়তে শুরু করে। দূরের জঙ্গল থেকে জানোয়ারের কান্নার আওয়াজ ভেসে আসে। প্রচন্ড তেজ হাওয়া যেন আশেপাশের সবকিছুকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। নমিতা কিছুই দেখতে পাচ্ছিল না।
ও হাতের ইশারায় নিজের বন্ধু জাহ্নবীকে ডাকছিল, কিন্তু সেও নিজের জায়গা থেকে নড়তে পারছিল না। সে কিছুই বুঝতে পারছিল না যে কি করা উচিত। জাহ্নবী যেখানে দাঁড়িয়ে, হঠাৎ সেখানেও একটা ঘূর্ণিঝড় চলে আসে, আর সে পাতালে তলিয়ে যায়। নমিতা হাত বাড়িয়ে ওকে আটকানোর চেষ্টা করে, আর তক্ষুনি সেখানেও চলে আসে এক ঘূর্ণিঝড়, আর দুজনেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন দূরে দাঁড়িয়ে সেই বয়স্ক হাসতে শুরু করে। আজকালকার এই বাচ্চারা আমাদের কথা আর শোনে কোথায়? হতেই পারে হয়তো এরপর অন্য কেউ এই মহলের কথা জানতে চাইবে।